ঝকঝক শব্দ করে ট্রেনটি স্টেশনে এসে থামলো। কুয়াশা আর ধোঁয়ার মাঝে জীবন মাহমুদ তার ছেঁড়া চটের ব্যাগটা কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে পা রাখলো। চারপাশের কোলাহল আর বিশাল সব দালান দেখে তার চোখ চড়ক গাছ। গ্রাম থেকে এই প্রথম সে ঢাকা শহরে এসেছে। পকেটে একটা চিরকুট, যেখানে লেখা আছে দেশের প্রভাবশালী প্রধানমন্ত্রী অমর মির্জার বাড়ির ঠিকানা। জীবন সেখানে চাকরের কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু এই গোলক ধাঁধার মতো শহরে সে পথ হারিয়ে ফেলেছে। স্টেশনের বাইরে এসে জীবন এদিক ওদিক তাকাতে লাগলো। সামনে দুজন পরিপাটি পোশাক পরা যুবক দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। জীবন কিছুটা সংকোচ নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। ভাই সাহেব, একটু শুনবেন? এই ওমর মির্জা সাহেবের বাড়িটা কোন দিকে, একটু বলতে পারেন? ওই দুজন যুবকের একজন, যার নাম রাশেদ, জীবনের ময়লা জামা আর হাতের সস্তা ব্যাগটার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসল। ওরে বাবা, তুই এই ছেঁড়া খাতা গায়ে দিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি যাবি কেন রে? সেখানে কি তোর শ্বশুর বাড়ি নাকি? অন্য যুবক ফাহিম রাশেদের কথায় তাল মিলিয়ে হা হা করে হেসে উঠল। আরে না রাশেদ, দেখছিস না চেহারা, পুরো ক্ষেত গাইয়া, হয়তো ওনার বাড়ির ড্রেন পরিষ্কার করার কাজ পেয়েছে। এই ফকির, তোর মতো লোক এই রাজপ্রাসাদের আশেপাশে গেলেও পুলিশে ধরে নিয়ে যাবে। অপমানে জীবনের কান ঝাঁঝা করে উঠল। সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ প্রবল। সে মাথা নিচু করে এতক্ষণ সব শুনছিল, কিন্তু এবার সে সোজা হয়ে দাঁড়ালো এবং যুবকদের চোখের দিকে তাকালো। ভাই সাহেব, আমি গরিব হতে পারি, গাইয়া হতে পারি, কিন্তু আপনারা যে ভদ্র পোশাক পরেছেন, আপনাদের কথা তো ভদ্রলোকের মতো না। আমি এই শহরে নতুন, তাই পথ চিনি না। পথ না চেনাটা কোনো পাপ না। আর কাজ ছোট বড় হয় না, মানুষের মনটা ছোট বড় হয়। আমি কোনো চুরি করতে যাচ্ছি না। জীবনে এই তীব্র ও যৌক্তিক প্রতিবাদ শুনে রাশেদ আর ফাহিমের মুখের হাসি উবে গেল। চারপাশে দু একজন মানুষও তাদের দিকে তাকাচ্ছিল। লজ্জিত হয়ে ফাহিম একটু আমতা আমতা করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, এত জ্ঞান দিতে হবে না। সোজা গিয়ে হাতের বাইরের বড় রাস্তাটা ধরে হাঁটতে থাক। ওখানে বড় বড় বাংলো বাড়ি। উমর মির্জার বাড়ি জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দিবে। ধন্যবাদ ভাই সাহেব, আল্লাহ আপনাদের ভালো করুক। জীবন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে যুবকদের দেখিয়ে দেওয়া পথ ধরে দ্রুত হাঁটতে শুরু করলো। তার মনে তখন নতুন শহরে টিকে থাকার ভয় আর বুকে একরাশ স্বপ্ন। কিছুক্ষণ হাঁটার পর জীবন একটা বিশাল রাজকীয় গেটের সামনে এসে থামলো। গেটের নেম প্লেটে জলজল করছে অমর মির্জা। জীবনের বুকটা ধক করে উঠল। ঠিক তখনই গেট দিয়ে একটা দামি কালো গাড়ি বেরিয়ে আসছিল। জীবনের অসাবধানতায় গাড়িটা ব্রেক কষতে সে ছিটকে রাস্তার পাশে পড়ে গেল। গাড়ির পেছনের জানালার কাচ নামলো। সেখান থেকে এক রূপবতী তরুণী রেগে জীবনের দিকে তাকালো। সে আর কেউ নয়, অমর মির্জার অহংকারী মেয়ে আরোহী মির্জা। ব্লাইন্ড নাকি আপনি? গাড়ির সামনে এসে মরতে চান, রাস্তা থেকে চলতে পারেন না? জীবন কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়িয়ে নিজের ধুলো ঝাড়তে লাগলো। দুঃখিত আপামনি, আমি আসলে খেয়াল করিনি। ঠিক তখনই পেছনের সিট থেকে আরেকটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। তিনি আরোহীর বাবা, দেশের প্রধানমন্ত্রী অমর মির্জা। কি হয়েছে আরোহী? এত চিল্লাস কেন? কেউ? দেখো না বাবা, একটা গাইয়া ছেলে এসে গাড়ির সামনে পড়লো। জাস্ট আনকালচার। গাড়ির সামনে সিটে বসা আরোহীর বড় ভাই আরিফ মির্জা এতক্ষণ ফোন দেখছিল। সে এবার বিরক্ত হয়ে মুখ বাড়ালো। আরোহী, সময় নষ্ট করো না, এমনিতেই আমাদের মিটিং এর দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার, গাড়ি চালাও। গাড়িটি স্পিড বাড়িয়ে চলে গেল। জীবন শুধু তাকিয়ে রইল ধুলো ওড়া রাস্তার দিকে। সে বুঝতে পারলো এই বাড়ির ভেতরে মানুষগুলোর মন পাথরের চেয়েও শক্ত, কিন্তু তাকে কাজটা পেতেই হবে। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে হবে। জীবন ধীর পায়ে বিশাল গেটের দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড খলিল তাকে থামালো। এই ছেলে, কোথায় যাওয়া হচ্ছে তুমি জানো না? এটা কোনো সাধারণ জায়গা না, এটা প্রধানমন্ত্রীর বাড়ি। চাচা, আমি গ্রাম থেকে আইছি। ম্যানেজার সাহেব আমাকে আজ ইন্টারভিউর জন্য আসতে বলেছিলেন।
চাকরির কাজের জন্য। খলিল জীবনের কাগজটা দেখলো, তারপর ভেতরে ইন্টারকমে কথা বলে নিশ্চিন্ত হলো। ও আচ্ছা, ঠিক আছে, ভেতরে যাও তুমি। সোজা গিয়ে কোয়ার্টারে ম্যানেজার কুদ্দুস সাহেবের সাথে দেখা করো। জীবন বাড়ির ভেতরে ঢুকলো। বিশাল বাগান, সুইমিং পুল আর প্রাসাদের মতো বাড়ি দেখে সে স্তব্ধ। সে কোয়ার্টারের দিকে যেতেই সামনে পড়লো এই বাড়ির প্রধান বাবুর্চি রহমত আলী। আরে তুমিই বুঝি জীবন, গ্রাম থেকে এসেছো? কুদ্দুস ভাই তোমার কথাই বলছিল, এসো আমার সাথে। রহমত আলী জীবনকে কুদ্দুস মিয়ার রুমে নিয়ে গেল। কুদ্দুস মিয়া চেয়ারে বসে ফাইল দেখছিলেন। তিনি চশমার ওপর দিয়ে জীবনকে পরখ করলেন। তোর নাম জীবন মাহমুদ, পড়াশোনা কতটুকু করেছো? জি স্যার, ইন্টার পাস করেছি, কিন্তু অভাবের জন্য আর পড়তে পারি নাই। যে কোনো কাজ করতে পারবো আমি। ঠিক আছে, এই বাড়ি থাকতে হলে 3টি নিয়ম মানতে হবে। চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু মুখ বন্ধ রাখবে। বড় সাহেবদের কোনো বিষয় না গোলাবে না। আজ থেকে তুমি এই বাড়ির জুনিয়র কেয়ারটেকার আর হেল্পার হিসেবে নিয়োগ পেলে। রহমত, একে ওর ঘর দেখিয়ে দাও। জীবন হাঁপ ছেড়ে বাঁচল, তার চাকরিটা হয়ে গেল। কিন্তু সে জানতো না এই রাজপ্রাসাদের চাকচিক্যের আড়ালে তার জন্য কি কঠিন পরীক্ষা অপেক্ষা করেছে। বিশেষ করে অহংকারী আরোহী মির্জার মুখোমুখি তাকে প্রতিদিন হতে হবে। পরদিন সকাল থেকেই জীবন মাহমুদ তার কাজ শুরু করে দিল। সে তার নিজের মতো করে খুব মন দিয়ে পুরো ড্রয়িং রুম আর বারান্দা গোছাতে লাগলো। গ্রাম থেকে আসা ছেলে হলেও কাজের প্রতি তার সততা আর নিখুঁত ভাব ছিল চোখে পড়ার মতো। দুপুরের দিকে মির্জা বাড়ির গাড়িগুলো একে একে গেট দিয়ে ভেতরে ঢুকলো। অমর মির্জা, আরোহী আর আরিফ মির্জা বাইরে থেকে বাসায় ফিরে এলেন। ড্রয়িং রুমে পা রাখতেই তারা দেখতে পেলেন এক অপরিচিত ছেলে খুব মন দিয়ে ফুলদানি পরিষ্কার করছে। অমর মির্জা সোফায় বসার আগে কুদ্দুস মিয়াকে ডেকে পাঠালেন। কুদ্দুস, ড্রয়িং রুমে কাজ করা এই ছেলেটাকে, একে তো আগে কখনো দেখিনি। ম্যানেজার কুদ্দুস মিয়া হাত জোর করে কিছুটা বিনীত ভঙ্গিতে এগিয়ে এলেন। জি স্যার, ও হলো নতুন কাজের লোক, নাম জীবন। গ্রাম থেকে খুব বিপদে পড়ে এসেছে। ছেলেটা সৎ আর কাজের, তাই ওকে কাজে রেখে দিন স্যার। অমর মির্জা জীবনের দিকে গভীর চোখে একবার তাকালেন। জীবনের সহজ সরল চেহারা আর শান্ত স্বভাব দেখে তিনি আর কোনো আপত্তি করলেন না। আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো যেন কোনো ভুল ত্রুটি না হয়। তিনি আর কিছু না বলে ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেলেন। কিন্তু আরোহী মির্জা সেখানে দাঁড়িয়ে জীবনকে উপর নিচ ভালো করে দেখলো। সে চিনে ফেললো এ তো সকালে সেই ছেলেটা যে তার গাড়ির সামনে পড়েছিল। আরোহী মনে মনে চরম বিরক্ত হয়ে বলল, উফ, এই আনকালচার গাইয়ে শেষ পর্যন্ত আমাদের বাড়িতে কাজ নিল, ভাবতেই কেমন লাগছে। আরোহী জীবনের দিকে তীব্র এক চরম ঘৃণার দৃষ্টি ছুড়ে দিল। নাক সিটকে পা ঠুকে সেও তার রুমের দিকে চলে গেল। জীবন আরোহীর সেই চাহনি দেখে একটু থমকে গেল, কিন্তু তার মনে মায়ের হাসি মুখের ছবিটা ভেসে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। জীবন খুব অল্প সময়ের মাঝে মির্জা বাড়ির সব কাজ নিজের আপন গতিতে গুছিয়ে নিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এক মুহূর্ত বসে থাকে না। কখনো ড্রয়িং রুমের কাজ চকচকে করে পরিষ্কার করে, কখনো বা পুরো বাড়ির মেঝে মুছে আয়নার মতো বানিয়ে ফেলে। সবচেয়ে বেশি সে আনন্দ পায় বাড়ির বিশাল বাগানটার যত্ন নিতে। প্রতিদিন বিকেলে সে নিয়ম করে বালতি আর পাইপ নিয়ে প্রতিটি ফুল গাছে পানি দেয়। মরা পাতাগুলো ছেটে ফেলে, টবের চারপাশ পরিষ্কার রাখে। তার ছোঁয়ায় যেন বাগানটা কয়েকদিনে আরো বেশি সতেজ আর রঙিন হয়ে উঠল। একদিন বিকেলে জীবন যখন খুব মন দিয়ে আরোহীর প্রিয় লাল গোলাপ গাছে পানি দিচ্ছিল, ঠিক তখনই আরোহী বারান্দায় এসে দাঁড়ালো। বাগানটা এত সুন্দর করে গোছানো দেখে সে মনে মনে একটু অবাক হলেও জীবনের প্রতি তার রাগ আর অহংকার কমেনি। এই যে গাইয়া ছেলে, গাছের পেছনে অত সময় নষ্ট না করে ভেতরের টেবিলটা ভালো করে মোছো। আমার বন্ধুদের একটু পর আসার কথা, কোনো ময়লা যেন না দেখি। জীবন পানির পাইপটা একসাথে রেখে মাথা নিচু করলো।
জি ছোট আপামনি, এখনই যাচ্ছি। বাগানটা পরিষ্কার করা শেষ, ভেতরের কাজ সব চকমকা করে রাখবো। জীবন দ্রুত ভেতরের দিকে চলে গেল। তার এই শান্ত আর ভদ্র ব্যবহার দেখে আরোহী মনে মনে কিছুটা বিরক্ত হলো। সে ভেবেছিল জীবন হয়তো রেগে যাবে বা কোনো ভুল করবে, কিন্তু জীবন তাকে সেই সুযোগই দিচ্ছে না। ওমর মির্জা ড্রয়িং রুমের নরম সোফায় আরাম করে বসে আছেন। চশমাটা নাকের ডগায় নামিয়ে তিনি খুব মনোযোগ দিয়ে আজকের সকালের খবরের কাগজটা পড়ছিলেন। চারপাশটা বেশ শান্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল এবং ড্রয়িং রুমে দুজন মাঝ বয়সী ভদ্রলোক প্রবেশ করলেন। তাদের মধ্যে একজন বেশ লিকলিকে চিকন গড়নের, কিন্তু তার চোখের দৃষ্টি ভীষণ গম্ভীর আর তীক্ষ্ণ। অন্যজন একটু ভারী, শরীরের গোল গাল স্বাস্থ্য, কিন্তু তার পুরো চেহারার মধ্যে একটা গম্ভীর ও সিরিয়াস ভাব ফুটে আছে। এই দুজন আর কেউ নন অমর মির্জার দীর্ঘদিনের বিজনেস পার্টনার এবং জানপ্রাণ বন্ধু আশিক রহমান এবং সাইমন ভুইয়া। চিকন দেখতে গম্ভীর মানুষটি হলেন আশিক রহমান, আর ভারী শরীরের সিরিয়াস মানুষটি হলেন সাইমন ভুইয়া। অমর মির্জা কাগজ থেকে চোখ সরিয়ে বন্ধুদের দেখে মুখে হাসি ফুটিয়ে তুললেন। আরে আশিক, সাইমন, তোরা এসে গেছিস? বস বস, তোদের এই অপেক্ষায় করছিলাম। আশিক রহমান এবং সাইমন ভুইয়া দুজনেই এসে অমর মির্জার সামনে সোফাটায় বসলেন। আশিক তার গম্ভীর চোখে চারপাশটা একবার দেখে নিলেন, আর সাইমন তার কোটের বোতামটা খুলতে খুলতে সোফায় হেলান দিলেন। হ্যাঁ ওমর, আজকের এই মিটিংটার এজেন্টটা খুব সিরিয়াস, তাই একটু আগেই চলে এলাম। অমর মির্জা মাথা নেড়ে সায় দিলেন। এরপর তিনি ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে জোরে হাঁক ছাড়লেন। জীবন, হেই জীবন, এদিকে আয় তো বাবা, মেহমান এসেছে, নাস্তা নিয়া। রান্নাঘরে রহমত আলীর সাথে নাস্তা রেডি করছিল জীবন। অমরের ডাক শুনে সে দ্রুত ট্রেতে করে গরম চা, সিঙ্গারা আর মিষ্টি সাজিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। ট্রের দিকে তাকিয়ে সাবধানে হাঁটছিল সে। জীবন সোফার টেবিলের সামনে এসে প্রথমে আশিক রহমানের সামনে চায়ের কাপ ও নাস্তার প্লেট নামিয়ে রাখলো। এরপর সে ঘুরে সাইমন ভুইয়ার দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই ট্রের এক কোনায় থাকা গরম চায়ের কাপটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে গেল। জীবনের শত চেষ্টার পরও কাপের গরম চা ছিটকে সোজা গিয়ে পড়ল সাইমন ভুইয়ার দামি পাঞ্জাবি আর প্যান্টের ওপর। হঠাৎ গরম চাপ গায়ে পড়তেই সোফা থেকে লাফিয়ে উঠলেন প্রচন্ড রেগে। উফ, কি কুফারে বাবা, পুড়ে গেল। সাইমন সাহেব রেগে আগুন হয়ে জীবনের দিকে তাকালেন। তার চোখ মুখ লাল হয়ে উঠল। কে এই ছেলে? ওর সাহস তো কম না। ও চোখের সামনে কি করেছে? আমার এত দামি ইম্পর্টেন্ট কাপড়টা পুরো নষ্ট করে দিল। অন্ধ নাকি ও? অমর মির্জার বন্ধুদের সামনে নিজের বাড়ির নতুন কাজের লোকের এই কাণ্ড দেখে মাথা গরম হয়ে গেল। তিনি সোফা থেকে দাঁড়িয়ে জীবনের দিকে তাকিয়ে কঠোর গলায় ধমক দিলেন, চোখ রাঙিয়ে কড়া ধমকের সুরে। এই জীবন, কি করলি এটা তুই? তোকে নাস্তা দিতে বলেছি, তুই গায়ে চা ঢেলে দিলি। তোর ধ্যান জ্ঞান কোথায় থাকে? গাঁও গ্রাম থেকে এসেছিস বলে কি ন্যূনতম বুদ্ধিটাও নেই? জীবন ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে প্রায় জল চলে আসার মতো অবস্থা। মাফ করবেন হুজুর, আমি ইচ্ছে করে করি নাই, হাতটা ফসকে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ছুটে এলেন ম্যানেজার কুদ্দুস মিয়া। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত জীবনের হাত ধরে তাকে আড়ালে টেনে নিলেন এবং ওমর মির্জার দিকে তাকিয়ে হাত জোর করলেন। স্যার, আমাকে মাফ করবেন। ও একদম নতুন তো, শহরের আদব কায়দা এখনো ওভাবে বোঝে না। আমি ওকে এখনই ভেতরে নিয়ে যাচ্ছি। সাইমন স্যার, আপনার কাছেও আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ও আর কখনো এমন ভুল করবে না। কুদ্দুস মিয়া আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি জীবনকে প্রায় টেনেই ভেতরে কোয়ার্টারের দিকে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে সাইমন ভুইয়া তখনও টিস্যু দিয়ে তার পাঞ্জাবি মুছছিলেন আর রাগে ফুঁসছিলেন। কুদ্দুস মিয়া জীবনকে ড্রয়িং রুম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর চারপাশটা আবার কিছুটা শান্ত হলো।
সাইমন ভুইয়া টিস্যু দিয়ে তার ভেজা পাঞ্জাবিটা কোনো মতে মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন। অমর মির্জা তার বন্ধুর এমন অবস্থা দেখে কিছুটা লজ্জিত হলেন। সাইমন, রাগ করিস না দোস্ত। গ্রাম থেকে আসা অসভ্য ছোট লোক, কোনো কাজের না। তুই বরং ভেতরের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। ধুর ওমর, এখন ফ্রেশ হওয়ার সময় নেই। এমনিতেই শাওন তালুকদারের আমাদের পেছনে যেভাবে লেগেছে, তাতে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আগে কাজের কথা শেষ কর। অমর মির্জা চারপাশে একবার ভালো করে তাকিয়ে নিলেন। ড্রয়িং রুমের দরজাটা ঠিকঠাক বন্ধ আছে কিনা নিশ্চিন্ত হয়ে তিনি আশিক ও সাইমনের আরও কাছাকাছি এগিয়ে এলেন। বাইরে থেকে এই তিনজনকে দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মনে হলেও ভেতরের সত্যটা অত্যন্ত কুৎসিত। তারা তিনজনে আসলে অত্যন্ত লোভী ও বিপজ্জনক মানুষ। পর্দার আড়ালে তাদের আসল কারবার হলো কোটি কোটি টাকার অবৈধ হীরা পাচার ও হীরা সিন্ডিকেটের বিজনেস। এতক্ষণ চুপ করে থাকা চিকন গড়নের আশিক রহমান তার গম্ভীর ও তীক্ষ্ণ চোখ দুটি সরু করে টেবিলে ঝুঁকে এলেন। খুব নিচু ও ঠান্ডা গলায় বলল, সাইমন ঠিকই বলেছে ওমর। এবারের হীরের যে বড় চালানটার বর্ডার পার হয়ে আসছে, সেটা আমাদের যে কোনো মূল্যে নিজেদের কবজে রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই শাওন তালুকদার আমাদের চিরশত্রু। সে অলরেডি আমাদের এই ডিলের গন্ধ পেয়ে গেছে। শাওন তালুকদার ইদানিং বড্ড বেশি উঠছে। সে ভাবছে সে একাই এই শরীরের হীরা বিজনেস রাজত্ব করবে, কিন্তু সে ভুলে যাচ্ছে আমি এই দেশের ক্ষমতার চেয়ারে বসে আছি। আমারও হাত কম লম্বা না, সেটা ওর জানা নেই। কিন্তু ওমর, শাওন তালুকদারেরও কিন্তু কাঁচা খেলোয়াড় না। সে আমাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য এবার বিদেশি কিছু বড় বড় ডিলারের সাথে হাত মিলিয়েছে। যদি এবারও আমাদের আগে চালানটা ধরে ফেলে, তবে আমাদের কোটি কোটি টাকা লস হবে। শুধু তাই না, আমাদের পুরো চেইনটা ধ্বংস করে দেবে। আমার মনে হয় শাওন তালুকদারকে থামানোর জন্য এবার আমাদের আরেকটু অন্য পদ্ধতি হবে। শুধু বিজনেস পলিসি নিয়ে ওকে আটকানো যাবে না। ওকে এমন একটা ধাক্কা দিতে হবে যেন ও আর আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। তোরা একদম চিন্তা করিস না, বর্ডারে আমার নিজস্ব লোক সেট করা আছে। আর শাওন তালুকদার কি চাল চালছে তার প্রতিটা খবর আমার কাছে আসছে। এবার এমন ভাত পাতবো যে শাওন তালুকদার নিজের হীরা বিজনেস তো হারাবে, সাথে তার অস্তিত্ব বিপন্ন হবে। তিন বন্ধু মিলে যখন এই অন্ধকার জগতের নীল নকশা তৈরিতে ব্যস্ত, তখন তারা কেউ খেয়াল করেনি যে ড্রয়িং রুমে জানালার ঠিক বাইরে বাগানের গাছের আড়ালে দাঁড়িয়ে জীবন মাহমুদ সবটা শুনে ফেলেছে। সে সাইমন সাহেবের কাছে ক্ষমা চাওয়ার জন্য আবারও ওইদিকে আসছিল, কিন্তু তাদের মুখে এই ভয়ঙ্কর হীরা বিজনেস আর শাওন তালুকদার এর নাম শুনে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রধানমন্ত্রী এই ভয়ঙ্কর রূপ দেখে জীবনের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করে। পরদিন সকালে আরোহী মির্জা কলেজে যাওয়ার জন্য একদম তৈরি। পরনে দামি পোশাক, কাঁধে স্টাইলিশ ব্যাগ। সে বেশ তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পার হয়ে মেইন গেটের দিকে যাচ্ছিল। তার পুরো মনোযোগ ছিল হাতের ফোনের স্ক্রিনে। ঠিক একই সময়ে জীবন মাহমুদ একটা বড় গামলায় করে বাগানের মরা ডালপালা আর ময়লা নিয়ে ঘরের ভেতরের দিকে আসছিল। আরোহী হন্তদন্ত হয়ে যাওয়ার কারণে মোড় ঘুরতেই জীবনের সাথে তার সজোরে ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে আরোহীর হাতের ফোনটা সোফায় ছিটকে পড়ল, আর জীবনের গামলা থেকে কিছু শুকনো পাতা আর ধুলোবালি ছিটকে আরোহীর দামি জামায় লেগে গেল। প্রচন্ড রেগে চিৎকার করে বলল, ও মাই গড, ড্যাম ইট! রাগ আর অহংকারে আরোহী নিজের জ্ঞান হারিয়ে ফেলল। সে এক মুহূর্ত চিন্তা না করেই সোজা জীবনের গালে সপাট একটা থাপ্পড় বসিয়ে দিল। ড্রয়িং রুমে থমথমে বাতাসে থাপ্পড়ের শব্দটা প্রতিধ্বনিত হলো। হাঁপাতে হাঁপাতে তীব্র ঘৃণায় বলল, তোর সাহস তো দিন দিন বেড়েই চলেছে। গাইয়া ছোট লোক, কাল আঙ্কেল সাইমনের গায়ে চা ঢাললি, আর আজকে আমার কলেজে যাওয়ার সময় আমার সামনে এসে আমার দামি ড্রেসটা নষ্ট করলি। অন্ধ নাকি তুই, নাকি ইচ্ছা করে আমার সামনে আসিস? জীবনের গালটা লাল হয়ে উঠল। থাপ্পড়টা বেশ জোরে লেগেছিল, কিন্তু সে কোনো পাল্টা জবাব দিল না।
গতকাল রাতে এই পরিবারের আসল অন্ধকার রূপটা সে নিজের কানে শুনেছে। সে জানে এই বড় লোকদের সাথে মুখে মুখে তর্ক করা তার মতো সাধারণ এক দরিদ্র ছেলের জন্য কতটা বিপজ্জনক। জীবন বরাবরের মতোই তার মাথাটা নিচু করে নিল। মাফ করে দেন ছোট আপামনি, আমি আসলেই খেয়াল করি নাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আরোহী সোফা থেকে তার ফোনটা তুলে নিয়ে জীবনের দিকে আরো একবার রাগী চোখে তাকালো। ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে বলল, তোর এই কাচুমাচুর চেহারা দেখলে আমার গা জ্বলে যায়, সামনে থেকে সর। আরোহী পা ঠুকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো এবং কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আরোহী চলে যাওয়ার পর জীবন আস্তে আস্তে তার মাথাটা তুলল। তার গালে এখনো ব্যথার রেশ, কিন্তু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। জীবন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গালের ব্যথাটা ভুলে আবারও ধুলো বালিগুলো পরিষ্কার করতে শুরু করলো। সে অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো বাড়ির কাজে লেগে গেল, যেন একটু আগেই এখানে কিছুই ঘটেনি। শহরের অন্য প্রান্তে একটি বিশাল অথচ থমথমে দোতলা বাড়ির অন্ধকার ড্রয়িং রুমে চারপাশে দেয়ালগুলো ভারী পর্দায় ঢাকা। ঘরের ঠিক মাঝখানে রাজকীয় এক কাঠের সিংহাসনে বসে আছেন অমর মির্জার প্রধান শত্রু এবং হীরা সিন্ডিকেটের অন্য শীর্ষ ডন শাওন তালুকদার। তার পরনে সিল্কের পাঞ্জাবি, চোখে মুখে এক নিষ্ঠুর ভাব। তিনি একের পর এক সিগারেট টানছেন আর ধোঁয়াগুলো ঘরের বাতাসে কুণ্ডুলি পাকিয়ে মিশে যাচ্ছে। এমন সময় ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শাওন তালুকদারের অত্যন্ত বিশ্বস্ত এবং ডানহাত হিসেবে পরিচিত গুন্ডা সাফি। সাফির চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। সে হনহন করে এগিয়ে এসে সিংহাসনের সামনে দাঁড়ালো। সাফি উদ্বিগ্ন ও গম্ভীর গলায় বলল, বস, একটা বড় খবর আছে। ওমর মির্জা তো বসে নেই, সে তো হীরা বিজনেস আরো বড় করতেছে। বর্ডারের এবারের বড় চালানটা ও একাই নামানোর সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। বস, এভাবে যদি চলতে থাকে তবে তো আমরা এই মার্কেটে আর টিকতেই পারবো না, কিছু করতে পারবো না। সাফির কথা শুনে শাওন তালুকদারের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি হাতের জ্বলন্ত সিগারেটটা অ্যাশট্রেতে জোরপূর্বক গুজে ফেলে দিলেন। তারপর সোফায় সোজা হয়ে বসে সাফির দিকে তার তীক্ষ্ণ ও হিংস্র চোখে তাকালেন। ওই শালা ওমর মির্জা, ওকে তো আমি অনেক দিন ধরেই চিনি। কত চেষ্টা করছি ওই কুত্তার বাচ্চাটারে মারার জন্য, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে আছে বলে কোনো মতে পেরে উঠতে পারতাছি না। প্রতিবারই ও বেঁচে যায়। শাওন তালুকদার সিংহাসন থেকে উঠে ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। তার মাথায় তখন নতুন কোনো শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তিনি থেমে গিয়ে সাফির কাঁধে হাত রাখলেন। শাওন গলা নামিয়ে ক্রূর হাসি হেসে বলল, এক কাজ করো সাফি, ওমর মির্জার বাসার আশেপাশে আমাদের বিশ্বস্ত লোক পাহারায় বসাও। 24 ঘন্টা ওর প্রতিটা মুভমেন্টের উপরে কড়া নজর রাখার ব্যবস্থা করো। কে ওর বাসায় ঢুকছে আর কে বের হচ্ছে সব খবর আমার চাই। সুযোগ বুঝে না হয় ওমর মির্জাকে। শাওন তালুকদারের সেই পৈশাচিক এবং ভয়ঙ্কর হাসির শব্দে পুরো দোতলা বাড়িটা যেন কেঁপে উঠল। সাফিওস বসের সেই হাসির অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক শয়তানি হাসি দিল। অমর মির্জার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর হক এখন এই অন্ধকার ঘরে তৈরি হচ্ছে। শহরের এক অভিজাত এলাকার অন্ধকার গলির ভেতরে এক গোপন ও সুরক্ষিত কক্ষ। চারপাশটা একদম নিঝুম, কোনো বাইরের আলো বাতাস ঢোকার উপায় নেই। ঘরের ভেতর জ্বলছে টিমটিমে নীল আলো। সেই গোপন কক্ষের মাঝখানে এক গোল টেবিলকে ঘিরে বসে আছে অমর মির্জার বড় ছেলে আরিফ মির্জা এবং তার অত্যন্ত বিশ্বস্ত 3 বন্ধু। টেবিলের ওপর কিছু দামি ড্রিঙ্কস আর ফাইল ছড়ানো। আরিফ মির্জার চোখে মুখে ছটফটানি আর তীব্র ক্ষোভের আগুন স্পষ্ট। সে হাতের গ্লাসটা টেবিলে সজোরে আছাড় দিয়ে বন্ধুদের দিকে তাকালো। উত্তেজিত ও ক্ষিপ্ত গলায় বলল, আমার ক্ষমতা চাই, বুঝলি? ক্ষমতা। অনেক হয়েছে বাবার আড়ালে থাকা। ওই ওমর মির্জাকে আমার 2 চোখে আর সহ্য হচ্ছে না।
টেবিলের ওপাশে বসা আরিফের এক বন্ধু, যার নাম সাইমন, একটু ঝুঁকে এলো। শান্ত আরিফ, উনি তোর নিজের বাবা, দেশের প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে এত ক্ষোভ কেন তোর? আরিফ একটু তাচ্ছিল্যের হাসি হাসলো। তার সেই হাসিতে নিজের বাবার প্রতি চরম ঘৃণা প্রকাশ পেল। বাবা? ওহ প্লিজ, তোরা চিনিস না ওনাকে। ওই মানুষটা কতটা খারাপ তা আমি খুব ভালো করে জানি, নিজের চোখ দিয়ে দেখেছি। শুধু টাকা আর ক্ষমতার জন্য ওই মানুষটা সবকিছু করতে পারে। খুন থেকে শুরু করে হীরা পাচার, এমন কোনো নোংরা কাজ নেই যা ও করতে পারে না। ওনার এই ক্ষমতার লোভ আমাদের পুরো পরিবারকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আরিফের আরেক বন্ধু রাজীব এবার কপালে ভাঁজ ফেলে কথা বলল। কিন্তু আরিফ, ওনার তো বিশাল সিনক্রিটেড। আশিক রহমান, সাইমন ভাইয়ার মতো বিপজ্জনক লোক ওনার পার্টনার। ওনার হাত থেকে তুই ক্ষমতা কিভাবে কেড়ে নিবি? আরিফ সোফায় হেলান দিয়ে এক কুড় ও আত্মবিশ্বাসী হাসি হাসল। ওনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আমি ওনার ওই অবৈধ সাম্রাজ্য আর ক্ষমতার ছেয়ার দুটোই আমার নিজের নামে করতে চাই। ওনার সমস্ত গোপন হীরা আর বিজনেসের ফাইল আর বর্ডারে চালানের খবর আমি জোগাড় করেছি। সময় আসুক, নিজের বাবাকেই এমন চাল চালবো যে ওনার আর পালানোর পথ থাকবে না। আরিফ মির্জা এবং তার বন্ধুরা যখন নিজের বাবার পতন ঘটানোর এই ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল, তখন তারা কেউ জানতো না যে অমর মির্জার শত্রু শাওন তালুকদার অলরেডি ওনার বাড়ির ওপর নজর রাখছে। আর বাড়ির ভেতরে জীবন মাহমুদ এক এক করে সবার গোপন রূপের সন্ধান পেয়ে যাচ্ছে। মির্জা পরিবারের ভেতরে আগুন এবার আরো স্পষ্ট হয়ে উঠল। আজকে অমর মির্জার ড্রয়িং রুমে আবার এক জরুরি মিটিং বসেছে। যথারীতি তার দুই পুরনো বন্ধু ও বিজনেস পার্টনার আশিক রহমান এবং সাইমন ভুইয়া সেখানে উপস্থিত হয়েছেন। তিনজন মিলে সোফায় বসে তাদের অন্ধকার অপরাধ জগতের ব্যবসা অর্থাৎ অবৈধ হীরা পাচার নিয়ে গম্ভীর আলোচনা শুরু করলেন ম্যানেজার কুদ্দুস মিয়ার ইশারায়। জীবন মাহমুদ দ্রুত রান্নাঘর থেকে চা ও নাস্তা রেডি করে নিয়ে এলো। টেবিলে নাস্তা সাজিয়ে দেওয়ার পর সে আর আগের মতো ভুল করলো না, বরং সে খুব চতুরতার সাথে অমর মির্জা ঠিক পেছনে দেয়াল ঘেঁষে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে এক জড় পদার্থ। কিন্তু তার কান দুটো ছিল পুরোপুরি খোলা। সে অত্যন্ত মনোযোগ দিয়ে তিন বন্ধুর প্রতিটা কথা শুনতে লাগলো। অমর টেবিলে হাত চাপড়ে রাগী গলায় বলল, ওই শাওন তালুকদার দিন দিন আমাদের পথের কাটা হচ্ছে রে। বর্ডারে চালানে যেভাবে নাক গলাচ্ছে, ওকে এবার চিরতরে শেষ করে দেওয়া উচিত। ও বেঁচে থাকলে আমাদের শান্তি নেই। হ্যাঁ ওমর, তুই একদম ঠিক বলেছিস। আমিও একমত। শাওনকে দুনিয়া থেকে সরিয়ে না দিলে আমাদের এই হীরার বড় সিন্ডিকেটটা টিকিয়ে রাখা যাবে না। ওর রক্ত আমাদের দেখতেই হবে। কিন্তু এবারও চিকনকরণের আশিক রহমান আর তার গম্ভীর চোখে সবার দিকে তাকালেন এবং নিজের ভিন্ন মত প্রকাশ করলেন। না ওমর, সাইমন, আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না। শাওন তালুকদারকে মারার কোনো প্রয়োজন নেই, বরং আমাদের উচিত ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলা। লোকটা বড্ড বিপজ্জনক। আর তাছাড়া কাউকে মেরে ফেললেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না। আশিকের মুখে শত্রুর প্রতি এমন নরম সুর শুনে অমর মির্জা চরম বিরক্ত হলেন। তার চোখের দৃষ্টি হিংস্র হয়ে উঠল। সোফায় সোজা হয়ে বসে চিৎকার করে বলল, কি বললি আশিক তুই? আমার এত পুরনো বন্ধু হয়ে আজ ওই কুত্তা শাওন তালুকদারে বাঁচাতে চাচ্ছিস? তোর উদ্দেশ্য কি? না ওমর, ভুল বুঝিস না। আমি একে বাঁচাতে যাচ্ছি না। আমি বলতে চাইতেছি, সে তোর মতো করে বিজনেস করুক, আমরা আমাদের মতো করে করি। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি? এই নিয়ে তাদের মধ্যে আরো কিছুক্ষণ তর্ক বিতর্ক হলো। আশিক কোনোভাবেই শাওনকে মারার পক্ষে সায় দিলেন না। শেষমেশ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই এদিনের মতো কথা শেষ করে আশিক রহমান ও সাইমন ভুইয়া মির্জা বাড়ি থেকে বিদায় নিলেন। তারা চলে যাওয়ার পর পুরো ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল। অমর মির্জা তখনও সোফায় বসে একা একা রাগে ফুঁসছিলেন। জীবন ধীর পায়ে ওমরের সামনে এসে চায়ের খালি কাপগুলো ট্রেটিতে তুলতে লাগলো। চারপাশটা নীরব দেখে জীবন এবার মুখ খোলার সাহস করলো। স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি বলবি বল। স্যার, আপনার এই বন্ধু আশিক সাহেব, ওনাকে দেখে মনে হয় না উনি আপনার ভালো চান।
জীবনের মুখে এমন এক অদ্ভুত ও আকস্মিক কথা শুনে অমর মির্জা চরম চমকে গেলেন। একজন সাধারণ গ্রামীণ কাজের ছেলের মুখে এত বড় রাজনৈতিক ও ব্যক্তিগত মন্তব্য তিনি আশা করেননি। কি তুই তুই এসব কি বলছিস? তুই কিভাবে বুঝলি যে আশিক আমার ভালো চায় না? আমি মানুষের চোখ পড়তে পারি স্যার। কাপে চা দেওয়ার সময় আমি ওনার চোখের ভেতরের চাহনি দেখেছিলাম। যে মানুষটা আপনার সবচেয়ে বড় শত্রু, যে আপনাকে মারার সুযোগ খুঁজছে, ওনার মতো বন্ধু হয়ে আশিক সাহেব সেই শত্রুকে মারতে চান না, বরং ওনাকে বাঁচিয়ে রাখতে চান। এটার মধ্যে আপনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন না স্যার? ওনার মনে নিশ্চয়ই অন্য কোনো কালো মেঘ জমেছে। জীবনের এই তীক্ষ্ণ যুক্তিযুক্ত কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল তা অমর মির্জার মাথায়। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইলেন। নিজের মাথায় হাত দিয়ে তিনি ভাবলেন, আসলেও তো আশিক কেন শাওনের পক্ষে এত সাফাই গাইছে? হ্যাঁ, তোর কথা তো একদম ঠিক রে জীবন। ও কথাগুলো কেমন যেন সন্দেহজনক, কিন্তু ও তো আমার অনেক পুরাতন বন্ধু। জীবনের অর্ধেকটা সময় একসাথে পার করলাম, কেন ও আমার সাথে বেইমানি করবে? স্যার, টাকার নেশা বড্ড বেশি খারাপ জিনিস। এই টাকার জন্য মানুষ নিজের রক্তকেও ভুলে যায়। টাকার জন্য মানুষ সব করতে পারে স্যার। পুরনো বন্দুক তো ওনার কাছে এখন তুচ্ছ হতেও সময় লাগবে না। অমর মির্জা জীবনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। এই ছেলের বয়স কম, দেখতে গাইয়া আর সাদাসিধা, কিন্তু তার বুদ্ধির ধার তো কোনো বড় মাফিয়ার চেয়ে কম নয়। অমরের মনের ভেতর জীবনের প্রতি এক অদ্ভুত বিশ্বাস আর ভালো লাগা তৈরি হলো। তুই ঠিকই বলছিস। তোকে দেখে যত সাদা সিধা আর বোকা মনে হয়, তুই আসলে তেমন না রে জীবন। তোর বুদ্ধি তো মারাত্মক। তোকে আমার বড্ড ভালো লেগে গেছে। আজ থেকে তুই আর শুধু কাজ করবি না, তুই সবসময় আমার সাথে থাকবি, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। কি থাকবি তো? আপনি যেভাবে রাখবেন স্যার, আমি ওভাবেই থাকবো। আপনার নুন যখন খেয়েছি, আপনার সাথেই থাকবো। জীবন মনে মনে এক পৈশাচিক আনন্দ পেল। সে অমর মির্জার একদম কাছাকাছি পৌঁছে গেছে। এখন এই অপরাধের সাম্রাজ্যকে ভেতর থেকে ভাঙা তার জন্য আরো সহজ হয়ে গেল। পরদিন সকালবেলা অমর মির্জা একটি অত্যন্ত জরুরি মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু ঠিক সময় তার ব্যক্তিগত ড্রাইভার অসুস্থতার কারণে আসতে পারল না। অমর মির্জা বেশ চিন্তিত হয়ে ড্রয়িং রুমে পায়চারি করছিলেন। এমন সময় সেখানে জীবনকে দেখে তিনি ডাক দিলেন, জীবন শোন তো, আজ আমার ড্রাইভার আসেননি। তুই কি গাড়িটা চালাতে পারিস রে? পারি স্যার। গ্রামে থাকতে এক বড় সাহেবের গাড়ি চালিয়েছিলাম কিছুদিন, লাইসেন্সও আছে আমার। বাহ, চমৎকার। আসলেই তুই আজ থেকে আমার পার্সোনাল ড্রাইভার। চল, আজ তুই আমাকে অফিসে নিয়ে যাবি। গাড়ি বের কর দ্রুত। জীবন আর দেরি না করে গ্যারেজ থেকে দামি কালো গাড়িটি বের করে নিয়ে এলো। অমর মির্জা পেছনের সিটে গিয়ে বসলেন। গাড়িটি মির্জা হাউসের বিশাল গেট পেরিয়ে রাজকীয় ভঙ্গিতে শহরের মূল রাস্তায় গিয়ে পড়ল। অন্যদিকে মির্জা হাউসের আশেপাশে ওত পেতে থাকা শাওন তালুকদারের গুপ্তচর এই সুযোগটি হাতছাড়া করল না। সে দ্রুত ফোন বের করে শাওন তালুকদারকে পুরো খবরটি জানিয়ে দিল যে অমর মির্জা আজ মাত্র একজন নতুন ড্রাইভারকে নিয়ে বডিগার্ড ছাড়া বের হয়েছে। খবর পেয়ে শাওন তালুকদার তার গ্যাংয়ের সবচেয়ে খতরনাক 4 জন শুটারকে তখনই নির্দেশ দিল অমর মির্জাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। জীবন খুব সাবধানে গাড়ি চালাচ্ছে তা আর পেছনের সিটে বসে অমর মির্জা ফোনে তার বিজনেসের কিছু জরুরি কাজ করছেন। চারপাশের পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন থমথমে হয়ে উঠল। হঠাৎ বিকট শব্দে 4টি মোটর বাইক জীবনের গাড়ির 4পাশটা ঘিরে ধরল। তারা অত্যন্ত দ্রুত গাড়িতে এসে গাড়ির একদম সামনে আড়াআড়িভাবে বাইক দাঁড় করিয়ে দিল। জীবন বাধ্য হয়ে সজোরে ব্রেক কষল। ফোনের ওপর থেকে চোখ তুলে বেশ অবাক ও রাগী গলায় বলল, কি হলো জীবন? গাড়ি থামালে কেন? কেরা এরা? অমর মির্জা কিছু বুঝে ওঠার আগে বাইক থেকে 4 জন মুখোশধারী সশস্ত্র গুন্ডা নেমে এলো। তাদের একজন হাতের ভারী লোহার রড দিয়ে গাড়ির পেছনের জানালার কাঁচটা এক আঘাতে ভেঙে চুরমার করে দিল। এরপর তারা লক খুলে অমর মির্জাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে রাস্তায় নামালো। নেমেই তারা অমর মির্জাকে এলো পাথারি লাথি ও কিল ঘুষি মারতে শুরু করলো। জীবন তখনও গাড়ির ভেতরে সিটেই বসা।
সে পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছিল। গুন্ডারা অমর মির্জাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারছে। অমর মির্জা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থেকেও তার ক্ষমতার দম্ভ ছাড়লেন না। অমর চিৎকার করে যন্ত্রণায় কোকাতে কোকাতে বলল, তোদের এত বড় সাহস! তোদের কাউকে আমি হাসতে ছাড়বো না। তোরা কার লোক বল, কে পাঠিয়েছে তোদের? কিন্তু লোকগুলো কোনো কথা বলল না। তারা সম্পূর্ণ নীরব থেকে নিজেদের কাজ শেষ করতে চাইল। তাদের নেতা কোমরের চামড়ার খাপ থেকে একটি কালো রঙের চকচকে পিস্তল বের করলো। সে অমর মির্জার কপাল বরাবর বন্দুক তাক করে ট্রিগারে আঙুল ছোঁয়ালো। ঠিক তখনই সে গুলি চালাতে যাবে, ঠিক তখনই জীবন বজ্র গতিতে গাড়ি থেকে নেমে এলো। গাড়ি ডিকি থেকে আগে থেকে তুলে রাখা একটি রড, লোহার রড তার হাতে। জীবন এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে এসে শুটারের হাতের ওপর রড দিয়ে সজোরে আঘাত করলো। তীব্র ব্যথায় শুটারের হাত থেকে পিস্তল ছিটকে রাস্তায় গিয়ে পড়ল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। বাকি 3 গুন্ডা কিছু বুঝে ওঠার আগে জীবন বাঘের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। সে হাতের রড দিয়ে নিখুঁত ও ভয়ানকভাবে বাকিদের হাত পায়ে পেটাতে লাগলো। জীবনের মারের গতি আর শক্তির সামনে ওই পেশাদার শুটাররা টিকতে পারল না। একের পর এক রডের আঘাত তারা ছিটকে রাস্তার ওপর পড়ে ব্যথায় চিৎকার করতে লাগলো। এই সুযোগে মাটিতে পড়ে থাকা অমর মির্জা দ্রুত হামাগুড়ি দিয়ে রাস্তার ছিটকে পড়া পিস্তলটি তুলে নিলেন। অমরের চোখ তখন রাগে ও প্রতিশোধের আগুনে লাল হয়ে গেছে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পিস্তলটি গুন্ডাদের দিকে তাক করলেন। ঠ্যাং 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 পরপর 3টি গুলির শব্দ পুরো এলাকা প্রকম্পিত হলো। জীবন যে 3 জনকে রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলেছিল, অমর মির্জা তাদের বুকে ও মাথায় গুলি করে ঘটনাস্থলে মেরে ফেললেন। শুধু একজন গুন্ডা যে জীবনের প্রথম আঘাতে মাটিতে পড়েছিল, সে তখনও বেঁচে ছিল এবং ভয় কাঁপছিল। অমর মির্জা তার সামনে গিয়ে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে তাকালেন। জীবন অমরের পাশে গিয়ে শান্তভাবে দাঁড়ালো। অমর মির্জা সেই বেঁচে থাকা লোকটির দিকে পিস্তল তাক করে গম্ভীর ও নিষ্ঠুর গলায় বললেন, যা শালা, তোকে আজ মারলাম না। তোকে যে পাঠিয়েছে সেই কুত্তা শাসন তালুকদারকে গিয়ে খবরটা দিস। অমর মির্জাকে মারা এত সহজ না। অমর মির্জা এখনো পাগের মতো বাঁচে। আর যা, পালা এখান থেকে। রক্তাক্ত ও আতঙ্কিত গুন্ডাটি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ল্যাংচাতে নিজের বাইক নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাস্তায় তখন 3টি লাশ পড়ে আছে। অমর মির্জা হাতের পিস্তলটি নামিয়ে জীবনের দিকে তাকালেন। জীবনের সাহসিকতা আর এই অবিশ্বাস্য ফাইটিং স্কিল দেখে অমরের চোখ বিস্ময়ের চরক গাছ। এই সাধারণ ছেলেটি আজ না থাকলে তিনি এতক্ষণে লাশে পরিণত হতেন। অমর মির্জা নিজের রাজকীয় বেডরুমের সোফায় একা বসে আছেন। পুরো ঘর অন্ধকার, শুধু তার হাতের জ্বলন্ত সিগারেটের লাল আলোটা অন্ধকার ঘরটায় মৃদু আলো ছড়াচ্ছে। তিনি একের পর এক সিগারেট খাচ্ছেন আর ধোয়ার দিকে তাকিয়ে আজ দুপুরে সেই ভয়ানক ঘটনার কথা ভাবছেন। এমন সময় দরজায় আলতো টোকা দিয়ে জীবন মাহমুদ ঘরে প্রবেশ করলো, আর হাতে একটা ট্রে, যাতে ধোয়া ওঠা গরম কফি। সে খুব সাবধানে টেবিলের ওপর কফির মগটা নামিয়ে রাখল। অমর মির্জা হাতে সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে জীবনের দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক রহস্যময় ও তৃপ্তির মুচকি হাসি ফুটে উঠল। কফির মগটা হাতে নিয়ে জীবনের দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, তোকে যত সহজ সরল আর সাধারণ ভেবেছিলাম, তুই আসলে এত সহজ নস রে জীবন। আজ যদি তুই ওই সময়ে রডটা নিয়ে ওভাবে না ঝাঁপিয়ে পড়তিস, তবে অমর মির্জা আজ মাটির নিচে থাকতো। আজ তুই আমার জীবন বাঁচালি। আজ থেকে তুই বাড়িতে তুই আর কোনো সাধারণ চাকর বা ড্রাইভার নস। আজ থেকে তুই আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। জীবন হাত দুটো সামনে গুটিয়ে খুব শান্ত ও বিনীতভাবে অমরের দিকে তাকালো। তার চোখের মণি দুটো এই অন্ধকারেও চকচক করে উঠল। ধন্যবাদ স্যার। তবে একটা কথা বলি, এই দুনিয়ায় সবাইকে এত সহজে বিশ্বাস করবেন না। আপনার চারপাশের সবাই কিন্তু সঠিক লোক হয় না। অনেক সময় সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় বেইমানি করে বসে। অমর মির্জা জীবনের এমন গভীর কথা শুনে উচ্চস্বরে হা হা করে হেসে উঠলেন। জীবনের পিঠে হাত চাপড়ে তিনি বেশ আত্মবিশ্বাসী গলায় বললেন,
আমি মানুষ চিনতে ভুল করি না রে জীবন, তোকে আমি চিনে ফেলেছি। তোর এই সততা আর সাহসের উপর আমার পুরো ভরসা আছে। শোন জীবন, আমার শুধু উপরের এই রাজনীতির আলো ঝলমলে জগৎটাই সব না, আমার আরো একটা অন্ধকার জগৎ আছে। আজ থেকে আমার সাথে তুই সেই আন্ডারওয়ার্ল্ডের বা পাতাল জগতে কাজ করবি, আমার হয়ে বড় বড় ঢিল সামলাবি, আমার ছায়া হয়ে থাকবি। কিরে জীবন, করবি তো আমার হয়ে এই কাজ? জীবনের মনের ভেতর তখন এক বিশাল জয়ের উল্লাস। সে তো এটাই চেয়েছিল। অমর মির্জার সে অন্ধকার অপরাধের সাম্রাজ্যের মূল চাবিকাঠি এখন তার হাতে আসতে চলেছে। সে তার মাথাটা সামান্য নিচু করে এক ক্রূর ও গোপন মুচকি হাসি হাসলো, যা অমর মির্জা দেখতে পেলেন না। জি স্যার, করব। আপনি যখন আমার উপর এত ভরসা করেছেন, আমি আপনার হয়ে যে কোনো কাজ করতে রাজি আছি। আপনার আদেশেই আমার শেষ কথা। চমৎকার! আগামীকাল বর্ডারে আমার হীরার একটা বড় চালান আস, তোকে দিয়েই আমি এই আন্ডারওয়ার্ল্ডের প্রথম কাজটা শুরু করব। তৈরি থাকিস? জীবন মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে ঘরের বাইরে এসে করিডোরে দাঁড়ালো। এখন সে শুধু অমর মির্জার ঘরের কাজের লোক নয়, সে এখন দেশের সবচেয়ে বড় হীরা মাফিয়ার আন্ডারওয়ার্ল্ডের প্রধান বিশ্বস্ত সঙ্গী। গেমটা এখন পুরোপুরি জীবনের নিয়ন্ত্রণে চলে এসেছে। বিকেলের মিষ্টি রোদ তখন স্নান হয়ে আসছে। জীবন মাহমুদ বাগানের পাইপ দিয়ে খুব শান্ত মনে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। আগের সেই ছেঁড়া জামা এখন আর তার গায়ে নেই। অমর মির্জার বিশ্বস্ত লোক হওয়ার পর তার পোশাকে ও চালচলনে এখন একটা মার্জিত ভাব এসেছে। ঠিক তখনই দোতলার বারান্দায় এসে দাঁড়ালো আরোহী মির্জা। তার হাতে কফির মগ। সে ওপর থেকে রেলিংয়ে হেলান দিয়ে জীবনের কাজ করা খেয়াল করছিল। আজ কয়েকদিন ধরে সে লক্ষ্য করেছে এই ছেলেটা আসার পর থেকে তাদের বাগানটা যেন আগের চেয়েও অনেক বেশি সুন্দর আর সতেজ হয়ে উঠেছে। আরোহীর রাগ আর অহংকার কিছুটা কমলেও গলার সুর এখনো বেশ চড়া। বারান্দা থেকে উঁচু গলায় ডাক দিয়ে বলে, এই ছেলে, ওই যে ডান পাশের টবের গাছগুলোতে বেশি পানি দিও না। ওইগুলো বিদেশি অর্কিড আর সাকুল্যান্ড। বেশি পানি দিলে কিন্তু গাছের চারাগুলো পচে মারা যাবে। জীবন পানির পাইপটা একটু নিচু করে ওপরের দিকে তাকালো। আরোহীকে দেখে এসে চট করে মাথা নোয়ালো এবং মুখে সেই চিরচেনা বিনয়ী ভাবটা ফুটিয়ে তুলল। আদাব ছোট আপামনি, আসলে আমি এই গাছের জাতটা চিনি। এটা তো বেশি পানি সহ্য করতে পারে না, তাই অল্প করেই দিচ্ছিলাম। তবে আপনি যখন বললেন আর ভুল হবে না, আমি সাবধানে রাখবো। আরোহী মনে মনে বেশ অবাক হলো। সে ভেবেছিল এই গ্রাম্য ছেলেটা বিদেশি দামি গাছের কি বোঝে, কিন্তু জীবনের মুখে গাছের জাত চিনি শুনে তার ভেতরের অহংকারে একটু ধাক্কা লাগলো। সে কফিতে চুমুক দিয়ে নিজের সুর কিছুটা নরম করলো। ও আচ্ছা, জানো তাহলে তো ভালোই। এখন থেকে একটু দেখে শুনে পানি দিবে। এগুলো আমার খুব প্রিয় গাছ, একটাও যেন নষ্ট না হয়, খেয়াল রেখো। আচ্ছা ম্যাম, একদম চিন্তা করবেন না। আপনার প্রিয় গাছগুলোর যত্ন আমি নিজের চেয়েও বেশি নিব। জীবনকে আচ্ছা ম্যাম বলতে শুনে আরোহীর ঠোঁটের কোণে অজান্তেই সামান্য একটু হাসির রেখা ফুটে উঠল। যে ছেলেটাকে সে প্রথম দিন গাইয়া আনকালচার্ড বলে থাপ্পড় মেরেছিল, সেই ছেলেটার শান্ত আর গোছানো স্বভাব তাকে ভেতরে ভেতরে একটু হলেও প্রভাবিত করতে শুরু করেছে। আরোহী বারান্দা থেকে ঘরের ভেতরে চলে গেল, আর জীবন আবার মুচকি হেসে গাছের গোড়ায় পানি দেওয়ায় মনোযোগ দিল। সে মনে মনে ভাবল, বাড়ির ভেতরে যখন ভালোবাসার আর বাইরের দিকে যখন অপরাধের জাল দুটোই একসাথে বিছানো হচ্ছে, তখন এই মির্জা বাড়ির ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। একই দিন রাতে আরিফ মির্জা আবারও তার সেই গোপন কক্ষে বন্ধুদের সাথে এক জরুরি বৈঠকে বসলো। দুপুরের দিকে তার বাবার ওপর হওয়া হামলার খবর সে ততক্ষণে পেয়ে গেছে। ঘরের ভেতরে থমথমে নীল আলোয় আরিফের মুখটা রাগে আর সন্দেহে কুঁচকে ছিল। সে অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছিল। তার বন্ধু সায়েম সোফায় বসে কপালে ভাঁজ ফেলে কথা শুরু করলেন। আরিফ, দুপুরের ঘটনাটা শুনলি? বড় সাহেবের উপর তো প্রকাশ্যে রাস্তায় হামলা হয়েছে। চারজন শুটার ওনাকে ঘিরে ধরেছিল। আরিফ মির্জা হঠাৎ থমকে দাঁড়িয়ে সাইমনের দিকে তাকালো। তার চোখে তখন
এক তীব্র ক্ষোভ ও রহস্যের আভাস। হ্যাঁ শুনেছি কারা জানি বাবার ওপর হামলা করেছে, কিন্তু আমার অবাক লাগছে এটা ভেবে যে বুড়োটা এত কিছুর পরও বেঁচে ফিরল কিভাবে। যেখানে 4 জন পেশাদার শুটার ছিল সেখানে ওনার তো আজই শেষ দিন হয়ে যাওয়ার কথা ছিল। টেবিলের ওপাশ থেকে রাজীব একটু ঝুঁকে এসে নিচু স্বরে বলল, আমি খবর নিয়েছি আরিফ, তোর বাবা নাকি একা ছিলেন না, ওনার সাথে নাকি এক নতুন ড্রাইভার ছিল। সেই ছেলেটা নাকি লোহার রড দিয়ে একা 4 জন শুটারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ও একাই পুরো গেমটা উল্টে দিয়েছে। ধুর, ওনার নতুন কাজের ছেলেটা মাঝখান থেকে এসে সব বেচতে দিল। আমি তো ভাবছিলাম এবার বুঝি বুড়োটার চ্যাপ্টার ক্লোজ হবে আর পুরো ক্ষমতা আর হীরা বিজনেস আমার হাতে চলে আসবে। কিন্তু নতুন ছেলেটা কে, কোথা থেকে এলো ও? ছেলেটার নাম নাকি জীবন। বড় সাহেব নাকি এখন ওকে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে, ওনার ছায়ার মতো থাকে। আরিফ মির্জা কিছুক্ষণ চুপ করে রইল। তার ক্রূর মগজে তখন নতুন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। সে এক কুৎসিত হাসি হেসে বন্ধুদের দিকে তাকালো। হামলাটা কে করছে তা আমি ভালো করেই বুঝি। এই কাজ নির্ঘাত ওই শাওন তালুকদারের। শাওন আর বাবার এই কামড়াকামড়ির মাঝেই আমাকে ফায়দা তুলতে হবে। আর ওই নতুন ছেলেটা জীবন, ও যদি এতই সাহসী হয় তবে তাকে আমার দলে টানতে হবে। টাকার লোভ দেখালে এই দুনিয়ায় সব কাজের লোকই নিজের মালিকের পিঠে ছুরি মারে। জীবনকে আমি বাবার বিরুদ্ধে ব্যবহার করব। আরিফ মির্জা যখন নিজের বাবাকে শেষ করতে জীবনকে ঘুঁটি বানানোর ছক্কর ছিল, তখন সে জানতো না যে জীবন আসলে কার লোক, এবং সে নিজেই এই মির্জা পরিবারকে ধ্বংস করার জন্য আড়াল থেকে চাল চালছিল। শহরের অন্য প্রান্তে একটি সুসজ্জিত ও সুরক্ষিত ভিআইপির ড্রয়িং রুম। ঘরের সোফায় বসে আছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা আবাদ সাহেব, যিনি অমর মির্জাকে সরিয়ে নিজে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। ওনার ঠিক সামনে সোফায় বসে আছেন হীরা মাফিয়া শাওন তালুকদার। দুপুরের ব্যর্থ হামলার খবর পেয়ে আবাদ সাহেব রাগে ফুঁসছেন। তিনি হাতের কাচের গ্লাসটা টেবিলের সজোরে নামিয়ে রেখে শাওন তালুকদারের দিকে তাকালেন। প্রচন্ড ক্ষিপ্ত গলায় বললেন, ওই শালা উমর মির্জাকে তুই কেন মারতে পারছিস না শাওন? ও বেঁচে থাকতে তো আমি কোনোদিনও প্রধানমন্ত্রী হতে পারবো না। ক্ষমতার চেয়ারে ও বসে থাকলে আমার সব স্বপ্ন ধুলোই মিশে যাবে। এত টাকা খরচ করে কি লাভ হলো? শাওন তালুকদার একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিলেন। ওনার চোখে মুখেও তীব্র বিরক্তি আর রাগ। আবাদ ভাই, আমি কি কম চেষ্টা করতেছি? কিন্তু ওই ওমর মির্জা তো রুই মাছের জান, সহজে মরে না। কালকে দুপুরের অপারেশনের জন্য আমার গ্যাংয়ের বেস্ট 4 জন শুটারকে পাঠাইছিলাম, কিন্তু মাঝখান থেকে ওনার এক নতুন ড্রাইভার রড নিয়ে এসে পুরো গেমটাই উল্টাই দিছে। আমার 3 জন শুটার ওখানেই মারা গেছে, আর যে একজন বেঁচে ফিরিল ব্যর্থতার শাস্তি হিসাবে ওরেও আমি নিজ হাতে গুলি করে মেরে ফেলছি। আবাদ সাহেব সোফা থেকে উঠে দাঁড়িয়ে শাওন তালুকদারের একদম কাছাকাছি এসে নিচু ও নিষ্ঠুর গলায় বললেন, লোকাল গুন্ডা শুটার দিয়ে ওরে মারা যাবে না শাওন। এবার যদি দরকার হয় বাহির থেকে ইন্টারন্যাশনাল কোনো কিলার নিয়ে আসো, টাকা কোনো সমস্যা না। আমার শুধু উমর মির্জার লাশ চাই। শাওন তালুকদার তখন এক রহস্যময় হাসি হাসলেন। ওনার চোখে এক নতুন আশার আলো ফুটে উঠল। আবাদ ভাই, আমিও ওটাই ভাবতাছি। ইদানিং শুনতাছি আন্ডারওয়ার্ল্ডে নাকি নতুন এক দুর্দার্শ কিলার এসেছে, যার কোড নেম শ্যাডো। সে নাকি কাজ শেষ করার পরে কোনো প্রমাণ রাখেন। এতটাই প্রফেশনাল যে আজ পর্যন্ত ওরে কেউ সরাসরি দু চোখে দেখে নাই। আমি অলরেডি ওরে কন্ট্রাক্ট করার চেষ্টা করতেছি। ও রাজি হলে ওমর মির্জার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। ওর সাথে জলদি কথা বলো। যেমনি হোক আমার উমর মির্জার লাশ চাই, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। তারা দুজনে যখন কিলার শ্যাডোকে হায়ার করার ষড়যন্ত্রে মেতে আছেন, তখন তারা কেউ জানেন না যে এই রহস্যময় কিলার শ্যাডো আসলে কে। রাত তখন প্রায় 12টা। চারপাশ একদম নিঝুম। মির্জা হাউসের বিশাল ছাদের এক কোনায় রেলিং ধরে একা দাঁড়িয়ে আছে জীবন মাহমুদ। আকাশের মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে সে গভীর কোনো চিন্তায় মগ্ন।
শীতল হাওয়া তার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখে শান্ত এক চাতুরী, যেন সে মনের ভেতর কোনো বিশাল দাবার ছক মেলাচ্ছে। ঠিক তখনই ছাদের দরজার দিকে হালকা পায়ের শব্দ হলো। আরোহী মির্জা ঘুমানোর আগে একটু খোলা হাওয়া খেতে ছাদে এসেছিল। হঠাৎ কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা থমকে গেল। চেনার পর সে ধীর পায়ে জীবনের দিকে এগিয়ে গেল। পেছন থেকে একটু ভারী ও কৌতূহলী কণ্ঠে বলল, জীবন, তুমি এত রাতে ছাদে কি করছো? জীবনও চমকে উঠল না। সে আকাশের দিকে তাকিয়ে থেকে এক অদ্ভুত শান্ত স্বরে পেছনে না ফিরেই উত্তর দিল, কিছু না ম্যাম, শুধু রাতের এই নীরবতায় অতীতের কিছু পুরনো হিসাব মিলাইতেছি। আরোহী জীবনের এই রহস্যময় কথাটার ঠিক অর্থ বুঝতে পারল না। একজন সাধারণ কাজের ছেলে বা ড্রাইভারের মুখে অতীতের হিসাব মেলানো শব্দটা তার কাছে বড্ড বেমানান লাগলো। সে জীবনের পাশে এসে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। অতীতের হিসাব মানে কি? তুমি কিসের হিসাব মেলাচ্ছ জীবন? তোমার গ্রামে কি কোনো ঝামেলা হয়েছিল? জীবন বুঝতে পারল সে নিজের আবেগে একটু বেশি বলে ফেলেছে। সে চট করে নিজের মুখাবয়ব স্বাভাবিক করলো এবং একটা সহজ হাসি দিয়ে কথা ঘুরিয়ে ফেলল। আরোহীর দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, আরে না ম্যাম, আপনি ভুল বুঝতেছেন। হিসাব মানে ওই আমাদের গ্রামের বাড়ির মুদি দোকানের বাকি খাতায় হিসাব আর কি। আম্মা ফোন করে বলছিল ছোট ভাইয়ের নাকি স্কুলের ফিস দেওয়া বাকি। ওসব ভাবছিলাম যে এই মাসের বেতনটা পাইলে একেবারে সব চুকাইয়া দিব। আরোহী জীবনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। জীবনের চোখে এখন সে অতি সাধারণ সরল গ্রামীণ যুবকের চাহনি, কিন্তু একটু আগে তার গলার স্বর অন্যরকম ছিল। আরোহী নিজের মনের খটকাটা ঝেড়ে ফেলে একটু হেসে দিল। ও, এই কথা। তোমার বেতনের জন্য চিন্তা করতে হবে না। বাবা তোমার উপর অনেক খুশি। কালকেই আমি বাবাকে বলে তোমার কিছু টাকা অ্যাডভান্স করে দিব। তোমার আম্মাকে পাঠিয়ে দিও। অনেক ধন্যবাদ ছোট আপামনি, আপনি দেখতে যতটা করা, আপনার মনটা আসলে অনেক ভালো। আরোহী জীবনের এই প্রশংসায় একটু লজ্জিত হলো। সে কফির মগটা শক্ত করে ধরে আকাশের দিকে তাকালো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার নিচে গিয়ে ঘুমাও। কাল তো আবার বাবার সাথে তোমাকে অনেক সকালে বের হতে হবে। গুড নাইট জীবন। জি ম্যাম, আপনিও ঘুমিয়ে পড়েন। গুড নাইট। আরোহী ছাদ থেকে নেমে যাওয়ার পর জীবনের মুখে সেই সরল হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। শহরের এক কোণে অবস্থিত ওমর মির্জার গোপন টর্চার গ্যাস সেল। চারপাশে দেয়ালে রক্তের দাগ, ওপরে জ্বলছে একটি মাত্র তীব্র লাল আলো। ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ারের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রানাকে। রানা আর কেউ নয়, ওমর মির্জার চিরশত্রু শাওন তালুকদারের আপন ছোট ভাই। দুপুরের হামলার প্রতিশোধ হিসেবে ওমর মির্জার লোকেরা রানাকে তুলে এনেছে। ওমর মির্জা নিজেই সেখানে উপস্থিত। ওনার হাতে একটি চাবুক আর পুরো শরীর ঘামে ভিজা। তিনি প্রচণ্ড জোরে রানাকে চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন। রানার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। চিৎকার করে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শালা, তোদের সাহস তো কম না? তোরা আমার উপর হামলা করতে এসেছিস? আজ তোর ভাই তোকে বাঁচাতে আসবে। রানা ব্যথায় কোকাতে কোকাতে মুখ ভর্তি রক্ত নিয়ে ওমরের দিকে তাকিয়ে দাঁত কিরমির করলো। ওমর মির্জা, আমাকে ছেড়ে দে, না হয় আমার ভাই শাহন তালুকদার তোকে আর তোর পুরো পরিবারকে জ্যান্ত কবর দিবে, তোকেও শেষ করে দিবে। ওমর মির্জা রানার হুমকি শুনে পৈশাচিক ভঙ্গিতে উচ্চস্বরে হাসতে লাগলেন। ওনার হাসি যেন পুরো টর্চার সেলে প্রতিধ্বনিত হলো। ওই শাওন আমার পশমও ছিটতে পারবে না। তার আগে তাকে আমি নিজের হাতে শেষ করে দিব, আর তার শুটটা হবে তোকে দিয়ে। ওমর মির্জা যখন কোমর থেকে পিস্তল বের করছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আশিক রহমান অস্থির হয়ে উঠে দাঁড়ালেন। ওনার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ওমর থাম, ও মরে যাবে এভাবে মারলে। ওরে ছেড়ে দে ওমর, এত বড় রিস্ক নিস না। আশিকের মুখে আবারও শত্রুপক্ষের জন্য এই নরম সুর শুনে ওমর মির্জা রাগে ফেটে পড়লেন। তিনি সোজা ঘুরে আশিকের বুকের ওপর বন্দুক তাক করলেন। ওনার চোখ দুটো হিংস্র হয়ে উঠল। দাঁত কিরমির করে চেঁচিয়ে বলল,
তুই কি আমার পক্ষে নাকি ওই শাওন তালুকদারের পক্ষে? আশিক, তুই বরাবর ওর হয়ে সাফাই গাইতাছিস কেন? তোর উদ্দেশ্যটা কি? আশিক রহমান একটু ঘাবড়ে গেলেন, কিন্তু নিজের মুখে ভয়ের ভাবটা চেপে রাখার চেষ্টা করলেন। আমি তোর পক্ষই উমর, আমি শুধু বললাম ওকে মারিস না। ও হীরা মাফিয়া শাওনের ভাই, ওরে মারলে পরে আমাদের কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে, পুলিশ বা আন্ডারওয়ার্ল্ডের ঝামেলা বাড়বে। ঠিক তখনই সোফায় বসে থাকা ভারী শরীরের সাইমন ভুইয়া তার গম্ভীর গলায় কথা বলে উঠলেন। ঠান্ডা ও নিষ্ঠুর গলায় বলল, কি হবে? কিছুই হবে না ওমর, তুই ওদের মেরেই ফেল। শত্রুর বীজ জ্যান্ত রাখতে নেই, ওরে শেষ কর। ওমর মির্জা আশিকের দিকে তীব্র সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জীবনের বলা সেই কথাগুলো ওনার মাথায় বাজতে লাগলো। টাকার নেশা বড্ড খারাপ জিনিস স্যার। আশিক, তোকে আমার অনেকদিন ধরেই সন্দেহ হয়। মনে রাখিস, তুই যদি আমার সাথে কোনো বেইমানি করিস তবে তোকেও আমি এই ঘরের ভেতরই শেষ করে দিব। আশিক রহমান চুপ করে গেলেন। ওমর মির্জা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি ঘুরে রানার কপাল বরাবর পিস্তল তাক করলেন। ঠ্যাং একটি মাত্র গুলির শব্দে রানার মাথাটা পেছনের দিকে ঝুলে পড়ল। চেয়ারের চারপাশটা রক্তে ভেসে গেল। ওমর মির্জা হাতের পিস্তলটা পকেটে পুরে ওনার প্রধান বডিগার্ড এবং সেখানে দাঁড়িয়ে থাকা জীবন মাহমুদের দিকে তাকালেন। জীবন, এর লাশটা বস্তায় ভরো, তারপর আজ রাতে লোক পাঠিয়ে লাশটা সোজা ওই শাওন তালুকদারের বাসার মেইন গেটের সামনে ফেলে দিয়া আয়। ও যেন বুঝতে পারে ওমর মির্জার সাথে লাগার ফল কি। জি স্যার, এখনই ব্যবস্থা করছি। জীবন মনে মনে এক ভয়ানক চাল চালল। সে লাশটা শাওনের বাড়ির সামনে এমনভাবে ফেলার পরিকল্পনা করলো যেন দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধটা এখনই শুরু হয়ে যায়। শেষ রাতে শাওন তালুকদারের গেটের সামনে যখন রানার রক্তাক্ত লাশটা পাওয়া গেল, তখন শাওনের পুরো সাম্রাজ্যে আগুন জ্বলে উঠল। শাওন তালুকদার তার আপন ছোট ভাই রানার এই নৃশংস মৃত্যু কোনোভাবেই সইতে পারল না। ড্রয়িং রুমে রানার রক্তাক্ত লাশটা দেখার পর থেকে সে পাগলের মতো হয়ে গেছে। রাগ, ক্ষোভ আর কান্নায় সে হাতের সামনে যা পাচ্ছে, দামি শোপিস, ফুলদানি, গ্লাস সব আছাড় মেরে মেঝেতে ভেঙে চুরমার করতে লাগলো। পুরো ঘর ধ্বংসস্তূপের পরিণত হলো। পাগলের মতো চিৎকার করে দাঁত কিরমির করে বলল, ওমর মির্জা, আমার কলিজার টুকরা বাইটারে তুই এভাবে মারলি, তোকে আমি শেষ করে দেব, তোকে আমি জ্যান্ত খবর দেব ওমর মির্জা। শাওন বুক কাঁপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় ধপ করে বসে পড়ল। ওনার চোখ তখন প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি কাঁপানো হাতে পকেট থেকে একটি স্যাটেলাইট ফোন বের করলেন। অত্যন্ত গোপন ও সুরক্ষিত একটি আন্তর্জাতিক নাম্বারে তিনি কল দিলেন। বেশ কিছু সময় রিং হওয়ার পর ওপাশ থেকে কলটি রিসিভ হলো। কোনো শব্দ নেই, শুধু এক হিম শীতল নীরবতা। শাওন অত্যন্ত অস্থির ও মরিয়া হয়ে বলতে লাগলেন, হ্যালো হ্যালো শ্যাডো, আমার কথা শুনতে পারছো? আমি বাংলাদেশ থেকে বলতাছি, হীরা বিজনেসম্যান শাওন তালুকদার। হ্যালো। ঠিক তখনই ওপাশ থেকে এক অত্যন্ত গম্ভীর, ভারী এবং যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে উঠল। কিলার শ্যাডো সে তখন নিজের গোপন রুমে বসে ফোনটি রিসিভ করেছে। ভীষণ গম্ভীর ও ঠান্ডা গলায় বলল, টার্গেট কে? দেশের প্রধানমন্ত্রী ওমর মির্জা। ওরে শেষ করে দাও, ওরে দুনিয়া থেকে সরিয়ে দাও শ্যাডো, যত টাকা লাগে আমি তোমারে দিব। ফোনের ওপাশে শ্যাডো তার যান্ত্রিক কণ্ঠস্বরে বলল, ওমর মির্জাকে মারতে হলে আমার 15 কোটি টাকা চাই। দিব? 15 কোটি কেন? কাজ শেষ হলে আমি তোমাকে আরো বেশি দিব। তুমি শুধু ওর লাশটা আমাকে এনে দাও। টাকা রেডি রাখো, তবে আমার কাছে একটা প্ল্যান আছে। ওমর মির্জাকে ডাইরেক্ট না মেরে তার আশেপাশে থাকা তার শক্তিগুলোকে যদি আগে শেষ করে দেওয়া যায় তবে কেমন হয়? তার বিজনেস পার্টনার, তার বিশ্বস্ত লোক, এদের এক এক করে সরালে ওমর মির্জা একদম দুর্বল হয়ে যাবে। তখন সে নিজে এসে আপনার পায়ের নিচে পড়বে। শ্যাডোর মুখে এমন নিখুঁত ও ভয়ঙ্কর প্ল্যান শুনে শাওন তালুকদার তার চোখের জল মুছে এক পৈশাচিক উল্লাসে হাসতে লাগলেন। উচ্চস্বরে হেসে উঠে বলল, চমৎকার, তোমার বুদ্ধিটা আমার অনেক ভালো লেগেছে শ্যাডো, জাস্ট গ্রেট। তুমি এই প্ল্যান মতোই কাজ শুরু করে দাও। আমি এখনই তোমার অসফর অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকা পাঠাইয়া দিতাছি।
খট করে কলটা কেটে গেল। শাওন তালুকদার ফোনটা টেবিলে রেখে পাশে দাঁড়িয়ে থাকা তার ডান হাত সাফির দিকে তাকালেন। ওনার মুখে এখন এক পৈশাচিক ও হিংস্র হাসি। সাফির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, খেলা শুরু হয়ে গেছে রে সাফি, খেলা শুরু হয়ে গেছে। এবার ওমর মির্জা বুঝবে শাওন তালুকদার কতটা ভয়ঙ্কর। অমর মির্জা ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে ল্যাপটপে তার বিজনেসের কিছু ডায়েরি কাজ করছিলেন। চারপাশটা বেশ শান্ত। এমন সময় আরোহী মির্জা ধীর পায়ে ওনার কাছে এলো। তার মনে অনেক দিন ধরে একটা পুরনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে অমরের পাশে বসে আলতো করে ওনার হাতটা ছুঁয়ে দিল। আচ্ছা বাবা, তোমার না এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আশরাফ আঙ্কেল? ওনার একটা পরিবার ছিল আর একটা ছেলেও ছিল না? নাম যেন কি? হ্যাঁ, আরাফাত আহমেদ। ছোটবেলায় তো ওনাদের অনেক দেখতাম। ইদানিং ওনাদের সাথে কি তোমার কোনো যোগাযোগ আছে বাবা? ওনাদের আর দেখাই যায় না কেন? আরোহীর মুখে আশরাফ আঙ্কেল আর আরাফাতের নাম শুনতেই অমর মির্জার পুরো শরীর যেন এক মুহূর্তের জন্য জমে গেল। ওনার চোখের পলক স্থির হয়ে গেল। তবে তিনি দ্রুত নিজের ভেতরের অস্বস্তি আড়াল করে মুখে এক রাশ চরম দুঃখ শোকের ভাব ফুটিয়ে তুললেন। ওনার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। চোখে জল এনে অত্যন্ত দুঃখের ভান করে বলল, আর বলিস না রে মা, তোর সেই আশরাফ আঙ্কেল তো আর দুনিয়ায় বেঁচে নেই। এক ভয়ানক গাড়ি অ্যাক্সিডেন্টে তার স্ত্রী সহ পুরো পরিবার ওখানে মারা গেছে। আমি ওনাদের শেষ সময় একটু বাঁচাতে পারি নাই রে মা, বাঁচাতে পারিনি। এই কথাগুলো বলতে বলতে ওমর মির্জা দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। ওনার এই কান্না দেখে আরোহীর মনটা ভেঙে গেল। সে দ্রুত ওনার কাঁধে হাত রেখে ওনাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। শান্ত হ বাবা, কেঁদো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, এতে তোমার তো কোনো দোষ ছিল না। আচ্ছা বাবা, ওনাদের সেই ছেলেটা আরাফাত আহমেদ, ও তো এখন দেশের বাইরে পড়তে গিয়েছিল না? ও কোথায় এখন? অমর মির্জা চোখের জল মুছতে মুছতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখের কোণে এক পলকের জন্য এক ক্রুর ও গোপন চাতুরি খেলে গেল, যা আরোহী দেখতে পেল না। হ্যাঁ রে মা, আমি শুনছিলাম ও পড়াশোনা করতে দেশের বাইরে গেছে, কিন্তু ওনাদের ওই দুর্ঘটনার পর আরাফাত আর কখনো দেশে ফিরে আসে নাই। আমি অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু পরে আর কোনো খবর পাইনি রে মা। ও হয়তো ওখানেই থিতু হয়ে গেছে, নয়তো আমাদের সাথে আর যোগাযোগ রাখতে চায় না। আরোহী তার বাবাকে আর বেশি আবেগী করতে চাইল না। সে অমরের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুমি আর এটা নিয়ে বেশি ভেবো না বাবা, নিজের শরীরের যত্ন নাও। আমি রুমে যাচ্ছি, গুড নাইট। আচ্ছা মা, যা, গুড নাইট। আরোহী ড্রয়িং রুম ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। সে চলে যাওয়া মাত্রই অমর মির্জার মুখের সেই কান্নার অভিনয় আর দুঃখের ভাব কর্পূরের মতো উড়ে গেল। ওনার মুখটা এক মুহূর্তের ভয়ানক ও পৈশাচিক হয়ে উঠল। তিনি একটা দীর্ঘ ও ঠান্ডা শ্বাস ফেলে মনে মনে বললেন, আশরাফকে তো আমি নিজেই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে সপরিবারে মেরে ফেলেছিলাম। ওনার সম্পত্তি আর হীরা বিজনেস একচ্ছত্র অধিকার পাওয়ার জন্য শুধু ওনার ছেলে আরাফাত আহমেদ দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিল। সে যদি কোনোদিনও ফিরে আসে, ওরে আমি জ্যান্ত রাখবো না। অমর মির্জা তার মনের ভেতরের এই কুৎসিত অন্ধকার সত্যটা চেপে রেখে আবার ল্যাপটপের স্ক্রিনে নিজের কাজে মনোযোগ দিলেন। রাত তখন 10টা। মেঘে ঢাকা আকাশের নিচে নিঝুম অন্ধকার রাস্তা। সাইমন ভুইয়া তার দামি মার্সিডিজ গাড়িতে চড়ে এক বিশাল হীরার ডিল ফাইনাল করে নিজের আলিশান বাসার দিকে ফিরছিলেন। পেছনের সিটে বসে তিনি টাকার বান্ডিল গুনছিলেন। হঠাৎ গাড়িটি সজোরে ব্রেক কষল। সাইমন সাহেব বিরক্ত হয়ে সামনের দিকে তাকালেন। রাস্তার ঠিক মাঝখানে একটি কালো স্পোর্টস বাইক আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। বাইকের ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ কালো কুচকুচে পোশাক এবং কালো মুখোশ পরা এক রহস্যময় ব্যক্তি। তার এক হাতে জ্বলন্ত সিগারেট, যার লাল আলোটা অন্ধকারের মাঝে ঠিক ঠিক করছে। গাড়ির জানালা নামিয়ে রেগে চেঁচিয়ে বলল, এই কে রে তুই? রাস্তার মাঝখানে বাইক দাঁড় করে রেখেছিস কেন? সর এখান থেকে। সাইমন সাহেব বেশ কয়েকবার জোরে জোরে ডাকলেন, কিন্তু এই অবয়বটির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে শান্ত মনে সিগারেট টেনেই চলল। বিরক্ত হয়ে সাইমন তার পার্সোনাল ড্রাইভারকে বললেন,
যা তো ওরে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরা। ড্রাইভার গাড়ি থেকে নেমে হনহন করে ওই কালো পোশাক পরা লোকটির দিকে এগিয়ে গেল, কিন্তু সে লোকটিকে স্পর্শ করার জন্য হাত বাড়াতেই ফস একটা সাইলেন্সার লাগানো পিস্তলের নিস্তব্ধ কিন্তু ভয়ানক শব্দ হলো। কিন্তু বুঝে ওঠার আগেই ড্রাইভারের কপাল ফুটো করে একটা বুলেট ওপাশে চলে গেল। ড্রাইভারটি এক মুহূর্তের মধ্যে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গাড়ির ভেতর বসে এই দৃশ্য দেখে সাইমন ভুঁইয়ার কলিজা শুকিয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে 2 পা পিছিয়ে গেলেন। ভয়ে চিৎকার করে কাঁপানো গলায় বলল, কে কে তুই? কে চাস আমার কাছে? মুখোশধারী লোকটি হাতের সিগারেটটা মাটিতে ফেলে বুট জুতো দিয়ে পিষে দিল। তারপর অত্যন্ত হিমশীতল ও গম্ভীর গলায় বলল, আমি শ্যাডো, দ্য ব্ল্যাক শ্যাডো। এই নামটা শোনা মাত্রই সাইমন ভুঁইয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ানক, নিখুঁত এবং নির্মম কিলার হলো এই শ্যাডো। সে জানে এই লোকের সামনে পড়ার অর্থ হলো মৃত্যুর পরোয়ানা হাতে পাওয়া। অন্যদিকে মির্জা হাউসের ভেতর তখন অন্য এক পরিস্থিতি। রাত 11টার দিকে আরোহী মির্জার হঠাৎ প্রচণ্ড জ্বর এলো। সেই বিছানায় শুয়ে যন্ত্রণায় আর ঠান্ডায় কাঁপতে লাগলো। জীবন মাহমুদ ওপরের করিডোর দিয়ে যাওয়ার সময় আরোহীর রুমের ভেতর থেকে ওনার গোঙানির শব্দ শুনতে পেল। সে দ্রুত রুমের ভেতর ঢুকে আরোহীর কপালে হাত দিয়ে দেখলো গা পুড়ে যাচ্ছে জ্বরে। জীবন এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়ির পুরনো কাজের মহিলাকে ডেকে আরোহীর পাশে বসিয়ে দিল। খালা, আপনি ছোট আপামনের মাথায় হাত বুলাইয়া দেন, আমি এখনই ডাক্তার নিয়ে আসতেছি। জীবন ঝড়ের গতিতে গাড়ি নিয়ে বের হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি ডক্টরকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে তখন ওমর মির্জা তার কোট গায়ে দিচ্ছিলেন জরুরি মিটিংয়ে যাওয়ার জন্য। জীবনকে ডাক্তারের সাথে দেখে তিনি থমকে দাঁড়ালেন। কি হয়েছে জীবন? ডাক্তার কেন? কার কি হয়েছে এই রাতে? স্যার, আরোহী ম্যামের হঠাৎ প্রচণ্ড জ্বর আসছে, শরীর খুব কাঁপতেছে, তাই ডাক্তারবাবুকে নিয়ে এলাম। অমর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, ভালো করেছিস জীবন। তুই আরোহীর খেয়াল রাখিস। আমার অফিসে একটা অত্যন্ত জরুরি আন্ডারওয়ার্ল্ডের মিটিং আছে। হাসিক আর সাইমনের সাথে আমাকে এখনই বের হতে হবে। অমর মির্জা তার অসুস্থ মেয়ের দিকে একবারও না তাকিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেলেন। ক্ষমতার লোভ আর বিজনেসের নেশা ওনাকে এতটাই অন্ধ করে দিয়েছে, জীবন ওমরের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘ ও ঠান্ডা শ্বাস ফেলল। জীবন ডাক্তারকে নিয়ে আরোহীর রুমে গেল। ডাক্তার আরোহীকে ভালো করে পরীক্ষা করে কিছু জরুরি ওষুধের নাম লিখে দিলেন। জীবন দ্রুত গিয়ে বাজার থেকে ওষুধগুলো কিনে আনলো। এরপর সে একটা বাটিতে ঠান্ডা জল আর সুতির কাপড় নিয়ে আরোহীর খাটের পাশে বসলো। সে খুব যত্ন নিয়ে আরোহীর মাথায় জলপট্টি দিতে শুরু করলো। জ্বরের ঘোরে আরোহী জীবনের হাতটা শক্ত করে ধরে বিড়বিড় করছিল। জীবনের মনে হলো এই মেয়েটা অহংকারী হলেও তার কোনো দোষ নেই। এদিকে অন্ধকার রাস্তায় সাইমন ভুঁইয়া তখনও নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন। তিনি ভয়ের চোটে রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে পড়েছেন। সাইমন কেঁদে কেটে হাত জোর করে বলল, শ্যাডো, দোহাই তোমার, আমাকে যেতে দাও, আমাকে মেরো না। তুমি জানো না আমি কে? আমি প্রধানমন্ত্রীর পার্টনার। আমাকে মারলে অমর মির্জা তোমাকে এই দুনিয়ার কোথাও লুকিয়ে থাকতে দেবে না, সে তোমাকে শেষ করে দিবে। শ্যাডো তার হাতের কালো পিস্তলটা সাইমন সাহেবের কপাল বরাবর তাক করলো। মুখোশের আড়াল থেকে তার এক পৈশাচিক ও নির্মম হাসির শব্দ ভেসে এলো। উচ্চস্বরে ক্রূর হাসি হেসে বলল, দ্য শ্যাডো নেভার মিস। ওমরের ক্ষমতায় শ্যাডোর পশমও ছুঁতে পারবে না। ঠ্যাং সাইলেন্সার ছাড়া এবার এক বিকট গুলির শব্দ হলো। বুলেটটি সাইমন ভুঁইয়ার কপাল ভেদ করে ওপাশে চলে গেল। সাইমন সাহেব চোখ বড় বড় করে রাস্তার অপর ধপাস করে পড়ে গেলেন। তার হীরা বিজনেসের রাজত্ব আর কোটি কোটি টাকার লোভ এক মুহূর্তেই শেষ হয়ে গেল। শ্যাডো অত্যন্ত ঠান্ডা মাথায় তার গরম পিস্তলটা কোমরের
চামড়ার খাপে গুজে রাখলো। সে লাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, নো মার্সি, কোনো দয়া নেই, একে একে সবাই মরবে। সে তার ব্ল্যাক স্পোর্টস বাইকটি স্টার্ট দিল এবং অন্ধকারের মাঝে বাতাসের বেগে সেখান থেকে মিলিয়ে গেল।